এরপর শুরু হলো অদ্ভুত সব ক্রিয়া আচার। কিশোরীও তারানাথের নির্দেশ মতো কাজ করতে থাকলো। ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করতেই হঠাৎ করেই ভয়ানক একটা কালো ছায়া কুয়াশার মতো এসে ঘিরে ধরল ওনাকে। তবে তারানাথের ভয় ডর বলে যে কোনো জিনিস নেই, সেটা আমাদের ভালো মতোই জানা। আজ আরও একবার তার প্রমাণ হলো। আমরা যখন বৃত্তের ভেতর সিঁটিয়ে বসে আছি, উনি নিজের মন্ত্রজপ চালিয়ে যেতেই থাকলেন। আমরা দেখতে থাকলাম সেই কালো মেঘের ধোঁয়াটা আস্তে আস্তে জমাট বেঁধে একটা বিশালাকৃতির দানবের রূপ নিয়েছে, যার চোখ দুটো তাজা রক্তের মতো লাল। বিশাল তার মুখ। এই অবস্থায় চারদিক কাঁপিয়ে শুরু হলো এক তীব্র জান্তব গর্জন। কিন্তু তারানাথও দমে যাওয়ার পাত্র না। তারানাথও ক্রমাগত জপ করতে থাকে। ইশারায় কিশোরীকে মূর্তি নিয়ে আসতে বলে। কিশোরী ভয়ে ভয়ে গণ্ডি পার হয়ে মূর্তির দিকে এগোতে থাকে। তখনই দানবের নজর পড়ে যায় কিশোরীর ওপর। মুখ থেকে তীব্র বাতাস দিয়ে পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয় কিশোরীকে। ততক্ষণে তারানাথ উঠে দাঁড়িয়েছে, হাতে তুলে নিয়েছে কিছুটা ছাই। সেটা ছুঁড়ে মারতেই জান্তব গর্জন করে পিছিয়ে যায় দানবটা। এক জায়গায় দাঁড়িয়ে ব্যর্থ আক্রোশে হুঙ্কার করতে থাকে। চিৎকার করে ওঠে তারানাথ, সময় নষ্ট করো না, যাও তাড়াতাড়ি নিয়ে এসো সেই অভিশপ্ত মূর্তি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনারা শুনবেন লেখিকা শ্রী ও পায়েলের কলমে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, তারানাথ ও কালো পাথরের মূর্তি। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তারানাথ ও কালো পাথরের মূর্তি। বাইরের অঝোর ধারায় পড়ে যাওয়া বৃষ্টি তখন থেমে এসেছে। মেঘের ফাঁকে সূর্যিদেবের আলো সগৌরবে উঁকি দিচ্ছে। সদ্য একটা বিশাল আয়োজিত গল্প শুনে উঠলাম। বাড়ি ফিরতে হবে এইবার। ওদিকে তারানাথ গল্প শেষ করে এখন সুখ টানে ব্যস্ত। আমি আর কিশোরী দরজা দিয়ে বেরোতে যাব, তখনই কিশোরী থমকে যায়। এই দাঁড়াও একটু, চলো তুমিও বরং আর একবার ভেতরে চলো আমার সাথে। তারানাথের সাথে কথা আছে কিছু। আমি অবাক হলাম, সাথে একটু বিরক্ত। সবে বৃষ্টি ছেড়েছে, এরপর দেরি করলে যদি বৃষ্টি পড়ে আবার, তাহলে বাড়ি যাওয়ার পথ যে একেবারে বানের জলে ভেসে যাবে, তার বলার অপেক্ষা রাখে না। কিশোরী ভেতরে এসে তারানাথের কাছে গিয়ে জোর হাত করে বলল, আপনার গল্প শুনতে শুনতে আসলে বলতে ভুলে গিয়েছিলাম ঠাকুরমশাই, আমার বাড়িতে কাল আপনার আমন্ত্রণ রইল। তারানাথ চোখ দুটো কুঁচকে ছোট করে কিশোরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলে, তোমার বাড়িতে? তা কি উদ্দেশ্যে সেখানে যাব শুনি? আমি বাবু ভূত টুত তাড়াতে পারবো না। আর শেষ কথাটা একরকম মজার ছলে বলে উঠলেন তারানাথ। কিশোরী মুখের স্নিগ্ধ হাসি বজায় রেখে বললে, না না ঠাকুরমশাই, ওসব ভূত প্রেত না, আসলে একটা দেবমূর্তি প্রতিষ্ঠিত হবে, সেটার জন্যই আপনার আর বিভূতির আমন্ত্রণ রইল। অবশ্যই যাবেন কিন্তু, এ আমার বিনীত অনুরোধ। মূর্তি? কি দেব মূর্তি? এখন ওসব বলবো না, গেলেই দেখতে পাবে। আমি কথার মাঝখানেই বাধা দিয়ে বলে উঠি, মূর্তির ব্যাপারে কিছু না বললে আমাদের কি ওখানে যাওয়ার জন্য কৌতূহল হবে? না হে, এখন কিছুই বলবো না, তবে এটুকু কথা দিতে পারি, ঠাকুরমশাই পর্যন্ত একদম চমকে যাবেন দেখে। আমি আর তারানাথ খানিকটা হেসেই ফেললাম। মনে মনে ভাবলাম, হয়তো বেশ দামি মণিমুক্ত গাঁথা মূর্তি কিছু তৈরি করিয়েছে কিশোরী। কিন্তু কি আর করার, দুর্ভাগ্যবশত আমি আর তারানাথ কেউ এই কিশোরীর কথা রাখতে পারলাম না। আমাকে আমার আপিসের কাজে শহরের বাইরে যেতে হয়েছিল।
আর ওদিকে তারনাথ গিয়েছিল মেয়েকে শ্বশুর বাড়িতে দিয়ে আসতে। যদিও এই নিয়ে কোনো কথা শুনতে হয়নি কিশোরীর কাছে। মাঝে মাঝে যে পরিস্থিতির চাপে পড়ে কথা দিয়েও কথা রাখা যায় না, সেই ব্যাপারটা ওকে বোঝাতে বেশি কাঠকর পোড়াতে হয়নি ঠিকই। তবুও সে ভীষণ অভিমান করেছিল, সেটা বুঝতেও আমাদের বেগ পেতে হয়নি। কিন্তু আমার মনের মাঝে ওই বিস্ময়কর দেবমূর্তিকে দেখবার বাসনাটা রয়েই গেল। কি জানি, হয়তোবা তারানাথেরও। তবে তারানাথ কিশোরীর মন বুঝেই বেশ ভালো একটা পরিকল্পনা করলেন। আমাদের সাথে উনি কিশোরীর বাড়ি যেতে মনস্থ করলেন। এতে সেই অদ্ভুত দেবমূর্তি দেখাও যাবে, আবার শহুরে যান্ত্রিকতা থেকে বের হয়ে কটা দিন একটু শান্তিতে ঘুরে আসাও হবে। বেশ মনে ধরল আমার এই কথাটা, কারণ কিশোরীদের বাড়ি সবুজে ঘেরা, বড় শান্ত এক গ্রাম। এইরকম জায়গায় গেলেই মন ভালো হয়ে যায়। আসলে তারানাথ মানুষটা বড়ই সরল মনের মানুষ, তাই তো বারবার শহরের বেড়াজালকে ভেঙে তার মন ছুটে যেতে চায় গ্রাম্য পরিবেশে। ওর কাছে দেব দর্শনের থেকেও যে গ্রাম দর্শনের মনসা বেশি, সেটা আমি দিব্য বুঝতে পেরেছিলাম। পরিকল্পনা মাফিক এক সকালে বেরিয়ে পড়লাম 3 জন। কথা ছিল দুপুর নাগাদ বেরিয়ে পড়ব, কিন্তু ওখানে পৌঁছেই ঘটল সে এক কাণ্ড। তেমন কিছুই না হয়তো, তবে তারানাথের ওপর তার যে একটা প্রভাব পড়ল সেটা বলাই বাহুল্য। তখন সদ্য গ্রামে পৌঁছে কিশোরীদের পুরনো ঘরে উঠেছি আমরা। আমাকে আর তারানাথকে একটা বিশাল আকৃতির ঘর দেওয়া হয়েছিল থাকতে। আমরা সেখানে গিয়ে আমাদের কাঁধে ঝোলা শান্তিপুরি ব্যাগ আর তারানাথের সেই মান্ধাতা আমলের পুঁটুলি থেকে নিজের নিজের সামান্য টুকটাক জিনিসপত্র যা ছিল সেসব বের করে গোছাতে শুরু করলাম। ঠিক সেই সময় দরজায় টোকার শব্দ। ও ঠাকুরমশাই, দরজাটা একটু খুলবেন? আমি কিশোরী। দরজা খুলতেই দেখি সামনে কিশোরী দাঁড়িয়ে, হাতে ওর বাইরে ভ্রমণের ব্যাগ। বিস্মিত হলাম। আপনাদের কিছু জিনিস দেখানোর আছে। কিশোরীর কথাতেই যে উত্তেজনা ফুটে উঠেছিল, তাতে আমি আর তারানাথ দুজনেই উদ্গ্রীব হয়ে উঠলাম জিনিসটা দেখার জন্য। কিশোরী তৎক্ষণাৎ ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল। তারপর ব্যাগ থেকে একটা কালো মতো জিনিস বের করে জানলা থেকে আসা পড়ন্ত সূর্যের আবছা আলোতে মেলে ধরল। একটা কালো মূর্তি, শুধু কালো না, বরং বলা ভালো বিদঘুটে কালো রঙের ছোট্ট একটা মূর্তি। বাহ্যিক গড়ন দেখে মনে হচ্ছিল কোনো পুরুষ দেবতা। তবে কি অদ্ভুত ভয়ঙ্কর সেই মূর্তি! কেন জানি না, দেখলে ভয় জাগে, কিন্তু ভক্তি জাগে না। বিদঘুটে কালো রংটার জন্যই কি? না, সেও না। মা কালীর মূর্তি তো কালো, তবে তাকে দেখলে তো এত ভয় লাগে না। এই কালো মূর্তি যেন হৃৎপিণ্ডে কাঁপন আনতে পারে, যেন কি এক গভীর কালো অতীত রহস্য লুকিয়ে আছে মূর্তির এই কালো রঙে। বুঝলেন, এই সেই মূর্তি। আমি কিছু বলতে যাব তার আগেই তারানাথ হঠাৎই বেজায় চটে গেল কিশোরীর ওপর। হুটহাট করে যাকে তাকে মূর্তি বলে প্রতিষ্ঠা করা মোটেও ভালো ব্যাপার না বলে দিলাম। কত অপদেবী অপদেবতার মূর্তি আজও ঠিকঠাক ভাবে চেনা যায় না, তার খবর রাখো। আহা ঠাকুরমশাই, চটে যাচ্ছেন কেন? এই মূর্তি প্রতিষ্ঠিত হয়নি এখনো। সেদিন যেন গ্রহণ লেগেছিল আমাদের কপালে। আপনারাও এলেন না, কোনো এক কাজে পণ্ডিত মশাই আটকে গিয়েছিল, তাই শুধু এটাকে ঘরে সাজিয়েই রেখেছিলাম। ভালো ভালো, এসব মূর্তি না জেনে ঘরে প্রতিষ্ঠা করার দরকার নেই একদম। তাছাড়া শোয়ার ঘরে মোটেও রাখবে না। আমি দেখে যখন চিনতে পারলাম না, তখন নিশ্চিত হয়ে বলতেও তো পারছি না এই মূর্তি ভালো না খারাপ। একটু সাবধানেই ব্যবহার করো একে। তারানাথ শান্ত হলে আমি কিশোরীকে জিজ্ঞেস করলাম, তা বাবু, কোথা থেকে জোগাড় করলে এই প্রাচীন মূর্তি? দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো। সে আর কি বলবো, শোনো তবে। কিছুদিন আগে মেসে থাকতে ঘুম না আসায় পেছনে ওই একফালি বাগানে পায়চারি করতে নেমেছিলাম। হঠাৎ বুঝলাম যেন কিছু একটা শক্ত মতন পায়ে ঠেকল। ঘোর অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কিছুই ঠাহর করতে পারলাম না। ভাবলাম ইট পাথর কিছু হবে।
মানুষের চলার জায়গায় পড়ে আছে। সকালে কাপড় মেলতে এলেই কেউ বেকায়দায় হোঁচট খেয়ে আহত হবে। সুতরাং এই বেলা জিনিসটা নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়াটাই কর্তব্য। অগত্যা লম্বা টর্চের আলো ফেলে জায়গাটা দেখতে গিয়ে আবিষ্কার করলাম এই মূর্তি। দেখে আশ্চর্য হলাম, বেশ কৌতূহল জন্মালো। এমন মূর্তি তো আগে দেখিনি কখনো। তারপর সেটাকে নিয়ে এলাম আমার ঘরে। মনোযোগ দিয়ে শুনলাম কিশোরীর কথাখানা, তবে সেটা তারানাথের কানে কতদূর গেল তা বোঝা দায়। ততক্ষণে সে নিজের চিন্তার জগতে তলিয়ে গেছে। আমি এবার একটু রসিকতার সাথে কিশোরীকে বলে উঠলাম, তাই ভয়ঙ্কর সুন্দর মূর্তিটা কেবল আমাদের দেখানোর জন্য এত দূর বয়ে নিয়ে এসেছ? আগে বললে তো তোমার মেসেই চলে যেতাম। কিশোরী খানিকটা গম্ভীর হয়ে জবাব দেয়, না না, আমি বয়ে নিয়ে আসিনি, সে আরেক কাণ্ড। মূর্তিটা এনে তো আমি ভুলেই মেরে দিয়েছিলাম অফিসের চাপে। সেইবারের মাস দুয়েক আগে যেদিন আমি গ্রামে এলাম, এসে দেখি অবাক বিষয়। জামা কাপড় বের করতে গিয়ে দেখি ব্যাগে সেই মূর্তি। কি জানি, হয়তো এটা আমার ব্যাগে রাখাই ছিল। আমি মনের ভুলে ঢুকিয়ে দিয়েছিলাম, তাছাড়া আর কি হবে। সেই দেখেই মা ঠাকুমা বললে, মূর্তি ফেলে রাখার থেকে প্রতিষ্ঠিত করে দেওয়াই ভালো। তারপর সেই আয়োজন। কিন্তু পুরোহিত মশাই না আসাতে সব ভুন্ডল হয়ে গেছে সেই দিন। আমি অবাক হয়ে শুনছিলাম কিশোরীর অভিজ্ঞতা, কিন্তু লক্ষ্য করলাম কথাগুলো তারানাথের কপালের ভাঁজকে আরো বাড়িয়ে দিল। এই অদ্ভুত মূর্তির গল্প শুনতে শুনতে বিকেল গড়িয়ে গেল। ওদিকে তারানাথ সেই যে গম্ভীর হয়ে গেছেন, তার নীরবতা আর ভাঙল না। থম মেরে বসে রইলেন জানলার পাশে। ক্রমে গোধূলির সূর্য ঢলে পড়ল। আমাদের পরিকল্পনা ছিল বিকেল সন্ধ্যার দিকে গ্রামটা একটু ঘুরে দেখব। রাতের বেলায় সাপখোপ ডাকাতের ভয়ে গ্রাম থেকে কেউ বাইরে বের হয় না, আমরাও হলাম না। পরদিন ভোর সকালে স্নান সারবার জন্য আমি আর তারানাথ দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখি এক ভদ্রলোক দাঁড়িয়ে কিশোরীর সাথে কথা বলছেন। তারানাথকে দেখেই দেখলাম সেই ভদ্রলোককে। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আমি একটু অবাক হয়ে তারানাথের দিকে তাকালাম। ওনার চোখেও দেখলাম একই বিস্ময়। আরে ঠাকুর মশাই, আপনি? আমাকে মনে আছে? আমি আটপুর গ্রামে নবগোপাল মিত্তির, সেই যার মেয়েকে আপনি। আরে মিত্তির বাবু যে, বেশ চিনেছি আপনাকে। বয়স হলেও স্মৃতিশক্তি আমার একেবারে দুর্বল না। কিন্তু আপনি এখানে? বেশ বুঝলাম দুইজন মানুষ পূর্ব পরিচিত। এই তো পাশের গ্রামে আমার ঘর। আটপুর থেকে ব্যবসার জন্য এদিকে উঠে এসেছি আমরা। সে অনেক দিন হয়ে গেল। পৈতৃক ভিটে আছে, আমার দাদা দেখাশোনা করেন। এই সেখান থেকে ফিরছিলাম। এখানে দাসমশাইয়ের কাছে কিছু কাজ ছিল, তাই আর কি। কিন্তু ঠাকুর মশাই দেখা যখন হয়ে গেল, অধমের একটা অনুরোধ রাখতে হবে। আজকের দিনটা একটু পায়ের ধুলো দিতেই হবে। নবগোপাল লোকটা নাছোড়বান্দা, কিছুতেই ছাড়ল না। তারানাথকে তার সাথে একদিনের জন্য যেতেই হলো। বিকেলবেলা ঠাকুরমশাই না থাকার জন্য একটা ভালো গল্পের অভাবে ঘরেই মনমরা হয়ে দুজনে বসে আছি। এমন সময় বাঁধল আর এক বিপত্তি। বাইরে অনেক লোকের গলার শব্দ পেয়ে বেরিয়ে দেখি কিশোরীর ঘরের সামনে গ্রামবাসীরা সব জড়ো হয়ে আছে। সামনেই দাঁড়িয়ে থাকা একটা 17 বছরের ছেলেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, এত লোক কেন এখানে? ছেলেটা কোনো কথা বলার আগেই কিশোরী ঘর থেকে বেরিয়ে আমার পেছনে এসে দাঁড়ালো। সে আসা মাত্রই সব গ্রামবাসীরা যেন ছেঁকে ধরল ওকে। কিশোরী পড়ে গেল ভারী অস্বস্তিতে। এদিকে আমিও বুঝতে পারলাম না ঠিক কি চলছে। ঠিক সেই সময় গ্রামের মোড়ল এসে কিশোরীর ঘরের ভেতরে উঁকি ঝুঁকি মারতে শুরু করলো। কি হয়েছে খুড়ো, এভাবে ঘরে উকি মারছো কেন? সেটি কোথায়? বুঝলাম কিশোরী ভালো মতোই বিরক্ত আর বিস্মিত হলো। কিসের কথা বলছো তুমি? সেই অলৌকিক মূর্তি। আবার কি? গ্রামের মোড়লের মুখে সেই মূর্তির কথা শুনে আমরা তিনজনই ঘাবড়ে গেলাম। এরা এত শত খবর পেল কোথা থেকে? কি মূর্তি বলো তো? মিথ্যে বলিস না, তোর কাছে ওই অলৌকিক মূর্তি যে আছে
সেটা আমি ভালো মতোই জানি। কাল রাতে ভম্বল শুনেছে তোর কথাগুলো, আর হাতে দেখেছে ওই মূর্তি। হ্যাঁ রে কিশোরী, কলকাতার অফিসে চাকরি করে তুমি দেখি মস্ত বাবু হয়েছ। এত বড় কথা একবার গ্রামে জানাবি না। ঈশ্বর নিজে হেঁটে আমাদের গ্রামে এসেছেন। কিশোরী কিছু বলল না, চুপচাপ ঘরে ঢুকে লাল কাপড়ে মুড়ে রাখা একটা জিনিস মোড়লের হাতে তুলে দিল। মোড়ল মশাই কাপড়টা খুলতেই বেরিয়ে পড়ল ওই কালো রঙের মূর্তিটার সেই ভয়ঙ্কর প্রাণে কাঁপন ধরানো অবয়ব। জয় দেব মূর্তির জয়। মোড়ল মশাইয়ের এই জয়সূচক ধ্বনি যেন প্রতিধ্বনিত হতে থাকে প্রতিটা গ্রামবাসীর মুখে। দেখ বাবা, তুই শহরের ছেলে, সর্বদা বাড়িতে থাকিস না। তোর বাবা মায়েরও তো বয়স হচ্ছে বল। আর জানিস তো, সব দেবতার মূর্তি আবার প্রতিষ্ঠা করলে সেই স্থান থেকে তোলা যায় না। পরে যদি নিত্য নৈমিত্তিক পূজা অর্চনা না করতে পারিস, তখন যদি অবমাননা হয়, সে তো আমাদের গোটা গ্রামের অমঙ্গল। তার থেকে ভালো এই মূর্তি আমাদের গ্রামেই প্রতিষ্ঠা পাক। কি বলো সবাই? আর বাবা কিশোরী, তুই তো গ্রামেরই ছেলে। কিশোরী শুরুর দিকে দ্বিমত করলেও অবশেষে ওদের জোড়াজড়িতে মেনে গেল। মূর্তি নিয়ে মোড়ল সহ গ্রামবাসীরা চলে যেতেই আমি গেলাম ওর কাছে। এটা কি ব্যাপার কিশোরী, এত কষ্টে খুঁজে পাওয়া মূর্তিটা দিয়ে দিলে ওদের? দেখলেই তো সব। আর ওদের ভক্তি দেখে আমারও মন চাইল না ওদের ফিরিয়ে দিতে। পুজো করবে বলেছে যখন, রাখুক ওদের কাছে। পরিণামে একটু পরেই একজন এসে বলে গেল, আজ দুপুরে প্রতিষ্ঠা ও পুজোর নির্ঘণ্ট। আমরা যেন সময় পৌঁছে যাই। যেহেতু কিশোরী মূর্তিটা পেয়েছে, তাই ওই সংকল্প করবে। পুরোহিতের সাথে পুজোতে বসলো আমাদের কিশোরী। গোটা গ্রামে উচ্ছ্বাসে ছেয়ে আছে। নেই কেবল আমাদের তারানাথ তান্ত্রিক। পুজো আচ্ছা বেজায় ভালোবাসেন মানুষটা। সে থাকলে পুরোহিতের দরকার পড়তো না বোধ হয়। দারুণ পুজো করেন তারানাথ। তার বাড়িতে মায়ের পুজোয় একবার তার সাক্ষী হয়েছিলাম। পুজোর শেষে মূর্তিটা স্থাপন করা হলো গ্রামের এক অতি পুরনো বটগাছের নিচে। আরতি করা হলে কিশোরীর হাত দিয়ে নৈবেদ্য অর্পণ করা হলো। পুজোর শেষে দেখি কিশোরী উঠে এসে নিজের ঘরের দিকে হুড়মুড় করে চলে যাচ্ছে। সে ফিরে আসতেই আমি বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হে, হুড়মুড় করে উঠে এলে যে? আর বলো না, পিতলের প্রদীপে হাত লেগে আঙুলটা সামান্য কেটে গেল। দেবতাকে নৈবেদ্য দেওয়া শেষ না করে আসা পর্যন্ত উঠেই আসতে পারছিলাম না। আর ওইদিকে গলগল করে রক্ত পড়েই যাচ্ছে। সব কাজ চুকে যেতেই এলাম ওষুধ লাগাতে। পুজোর কাজ সব সেরে আমাদের ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল। কেন জানি না, তারানাথের কথা খুব মনে পড়ছে আমার এই মুহূর্তে। বাহ, তোমরাও বেরিয়েছিলে দেখছি গ্রাম দেখতে নাকি? ওমা, দেখি পিছন থেকে সহাস্য বদনে কথাটা বলছেন আমাদের প্রিয় ঠাকুর মশাই তারানাথ তান্ত্রিক। এই এতক্ষণ আপনার কথাই ভাবছিলাম। তারপর আমি ঠাকুর মশাইকে এতক্ষণের সব ঘটনাই সাধ্যমতো খুলে বললাম। সব শুনে এতক্ষণের ওই হাসি যেন তার মিলিয়ে গেল, কিন্তু কিছু বললেন না। রাতে আমাদের দুজনের জন্য বরাদ্দ ঘরে বিশ্রাম নিচ্ছি আমি আর তারানাথ। আমি শুয়ে আছি বিছানাতে। বাইরে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে, থামার আর নাম নেই। গোটা গ্রাম বোধ হয় এই দুর্যোগেও ঘুমিয়ে আছে। ঘুম নেই তো কেবল তারানাথের চোখে। জানলা দিয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে দূরে বটগাছের নিচে থাকা প্রতিষ্ঠিত কালো মূর্তিটাকে। কিছুক্ষণ পর ফিরে এসে বিছানায় বসে তিনি বিড়বিড় করে কি যে বললেন পরিষ্কার বোঝা গেল না। আমি নিদ্রালু কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি এরকম উসখুস করছেন কেন? লক্ষণ ভালো ঠেকছে না বিভূতি, লক্ষণ ভালো ঠেকছে না। কি লক্ষণ? এই রাত্রে কি যে বলছেন? এই মূর্তি। উফ, সেই কাল থেকে আপনি এই মূর্তিটার পেছনে পড়ে আছেন, তাই বলে এত রাত্রেও? ভালোই তো একটা দেবতার মূর্তি, আর এখন তো সেটা আবার প্রতিষ্ঠিত। দেবতা না, এটা দেবতা নয়, আমি নিশ্চিত ওটি অপদেবতার মূর্তি। সাথে সাথে চারদিক কাঁপিয়ে একটা বাজ পড়ল।
কিন্তু বাইরের বজ্রপাতের শব্দে না, বরং তারানাথের কথা বলাতে বেশি চমকে উঠলাম আমি। সে কি বলছেন? এ মূর্তি অপদেবতার? বলেননি কেন? হ্যাঁ, মূর্তির গড়নটা প্রথম দেখেই কেমন যেন সন্দেহ লেগেছিল। তারপর ওই যে পাশের গ্রামে গেলাম, সেখানে গিয়েই আমার এক পুরনো গুরু ভাইয়ের সাথে দেখা। তার সাথে দীর্ঘ আলোচনা করতে আমিও বুঝতে পারলাম ওটা নির্ঘাত কোনো অপদেবতার মূর্তি। আমাদের হিন্দুদের পুরাণে প্রচলিত যেসব দেব দেবীর কথা আছে, তাদের একজনের সাথেও এই মূর্তির অবয়ব মেলে না। তার থেকেও বড় কথা কি জানো? মূর্তিটার চোখ দুটো। গোটা শরীরটা কালো পাথর দিয়ে তৈরি হলেও চোখ দুটো কেমন ধোঁয়াশা ধোঁয়াশা, শরীরের সাথে যেন একেবারেই মিল খায় না। যেন অন্য এক গুপ্ত লোকের দুয়ার ওই চোখ দুটো। সেরকম তথ্য এখন আমার কাছে যদিও নেই, তবুও জানিয়ে রাখি, আমার মন বলছে, বুঝেছ, আমার মন বলছে এই মূর্তি কিন্তু ভালো না। এর থেকে বিপদের সম্ভাবনা থাকতেই পারে। কিন্তু গ্রামবাসীরা যেভাবে মূর্তিটাকে নিয়ে আমাদের মেতে ভক্তিতে গদগদ হয়ে আছে, ওদের এটা তো বোঝানোই যাবে না। কিন্তু এই গ্রামের থেকে ওই মূর্তিকে যে বের করতেই হবে। অন্যান্য সকালের থেকে আজকের সকালটা ভালো মতোই অন্যরকম ছিল। কারণ আজ মোরগের ডাক বা পাখির ডাকে ঘুম ভাঙেনি, ভেঙেছে বিলাপের কান্নায়। ভোর ভোর আওয়াজ শুনে বেরিয়ে এলাম আমরা। গিয়ে দেখি একটা বাচ্চা ছেলের মৃতদেহ সামনে পড়ে আছে। তাকে ঘিরে সম্ভবত তার মা সহ অন্যান্য মহিলা আত্মীয়রা বিলাপ করছে। তবে একটা জিনিস বেশ অদ্ভুত লাগলো, মৃত ছেলেটার মুখ বিভৎস হয়ে আছে, আর চোখ দিয়ে রক্ত পড়ছে এখনো। কিশোরী আমার পেছনে দাঁড়িয়েছিল, আমায় দেখে এগিয়ে এসে বলল, সকাল সকাল কি যে হয়ে গেল, ছেলেটা ঘরেই ছিল বুঝলে, বাইরে পর্যন্ত বেরোয়নি। কিন্তু সকালে উঠে ওর মা দেখে ছেলের চোখ থেকে রক্ত বেরোচ্ছে, মোড়ে কাঠ হয়ে পড়ে আছে, সাথে চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে। কি একটা দৃশ্য! কি মনে হচ্ছে? এমনটা হলো কি করে? ছেলেটার কি কোনো শারীরিক সমস্যা? না না, একদম জোয়ান শক্ত সামর্থ্য ছেলে ছিল। আর আমাদের গ্রামের ঘরে ঢুকে কেউ 12 বছরের ছেলেকে অকারণে মেরে চলে যাবে, এটা একটু অস্বাভাবিক নয়? আমাদের কথোপকথনের মাঝে দেখি তারানাথ সেই মূর্তির কাছে গিয়ে ঝুঁকে কিছু একটা দেখছে। আমি গিয়ে শুধলে আমাকে আর কিশোরীকে বললেন, ঘরে এসো, কিছু দরকারি কথা বলার আছে। কথা মতো আমরা গিয়ে বসলাম। তারানাথ গম্ভীর মুখে হাতে ধরে থাকা সিগারেটে টান দিতে দিতে ভিতরে আসলেন। দেখেই বুঝলাম কি নিয়ে এখনো বেজায় দুশ্চিন্তা করছেন। ঘরের দরজাটা ভেতর থেকে ভেজিয়ে দিতেই খাটে ধপ করে বসে পড়ে বললেন, খাল কেটে কুমির নিয়ে এসেছো কিশোরী? তারানাথের এরকম কথা শুনে কিশোরী যে অবাক হলো সেটা বলাই বাহুল্য। কেন? আমি আবার কি করলাম? যে মূর্তি তুলে এনে প্রতিষ্ঠা করলে সেটা কোনো দেবতার নয়, বরং অপদেবতার। বলেন কি ঠাকুরমশাই, শেষে কিনা অপদেবতার প্রকোপে পড়লাম? কিশোরী অবাক হলেও কতটা গুরুত্ব দিল সেটা আমিও বুঝলাম না। অবশ্য তারানাথ তাতে আমল দিলেন না। তা নয় তো কি, দেখলে না, নিজে চোখে দেখলে না ছেলেটার মৃত্যুর পর কেমন মূর্তিটার চোখ দুটো ঘোলাটে লাল রঙের হয়ে উঠল? যাও যাও, গিয়ে দেখে এসো, যাও দেখে এসো। কিশোরী আর আমি কথা না বাড়িয়ে ত্রস্ত পদে উঠে গেলাম। গিয়ে দাঁড়ালাম মূর্তিটার কাছে। না, তারানাথের কথা এক বর্ণ ভুল না। বাস্তবেই মূর্তিটার চোখের রঙের পরিবর্তন এসেছে।
একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম আমরা। এর পরের কিছুদিন গ্রামে যেন তাণ্ডব লীলা চলল। একের পর এক মৃত্যু, কখনো বাচ্চা, কখনো বুড়ো, মহিলা, পুরুষ নির্বিশেষে মানুষ মারা যেতে লাগলো ওই একইভাবে। সবাই একই রকম ভয়ানক মৃত্যু। চোখ দিয়ে অবিরাম রক্ত গড়িয়ে পড়ছে, যেন এক অভিশাপ লেগেছে ভয়ঙ্কর রক্তের খিদে। আর সাথে সাথে রং পরিবর্তন হতে থাকে মূর্তিটির চোখের। তবে তাজ্জব ব্যাপার এই যে কেউ সন্দেহ পর্যন্ত করেনি যে এসবের পেছনে ওই অভিশপ্ত মূর্তির হাত রয়েছে। বরং ঘটা করে নিয়মিত সেই মূর্তির নিত্য পূজা হতে থাকে। কিশোরী একবার মোড়লবাবুকে বোঝানোর চেষ্টা করেছিল, বলেছিল এই মূর্তিটাকে সরিয়ে দিতে, কিন্তু আমাদের সব সন্দেহের কথা বললেও চোখের রঙের কথাটা বলেনি কিশোরী। ঠাকুরমশাইয়ের কঠিন বারণ ছিল, ফলে লাভ কিছুই হয়নি। বরং তেড়ে এসেছিল গ্রামের লোকেরা। শহুরে সংস্কৃতির পোষ্য বলে খানিকটা উষ্মাও প্রকাশ করেছিল। সেই থেকে আমরা তিনজন বেশ ভালো মতোই বুঝে গেছিলাম যে না, এদের বুঝিয়ে লাভ নেই। তবে এত কিছু দেখে তারানাথ আর চুপ করে থাকতে পারলেন না। বুঝলে কিশোরী, এসবের একটা হেস্তনেস্ত না করা অবধি আমি শান্তি পাচ্ছি না। না না, এভাবে তো চলতে পারে না, এভাবে চলতে দেওয়া যায় না, না না, কিছুতেই না। সে তো আমিও পাচ্ছি না ঠাকুরমশাই, কিন্তু কিভাবে আটকাবো বলুন তো? আমার হারিয়ে যাওয়া সব বিদ্যে প্রয়োগ করতে হবে, সাধনায় বসতে হবে। তোমরা আমাকে একটু সাহায্য করবে। আগামী 3 দিন আমি গ্রামের বাইরে শ্মশানে সাধনায় বসবো। তোমাদের দায়িত্ব শুধু আমাকে ওই জিনিসপত্র জোগাড় করে দেওয়ার। পারবে তো? হ্যাঁ, তোমরা পারবে তো? আমি আর কিশোরী এক পায়ে খাড়া হয়ে হ্যাঁ করে দিলাম। এই অবস্থায় না করার সাহস আমাদেরও নেই। মন থেকে সব অবিশ্বাস তো এক নিমেষে দূর হয়েছেই, বরং তার জায়গায় মানুষটার প্রতি এসেছে অপার ভরসা আর বিশ্বাস। আমি আর কিশোরী এরপর একটা গোটা দিন নানা জায়গায় ঘুরে ঘুরে পঞ্চভূতি, কালো বিড়ালের লোম, কাকের নখর, এরকম কত বিভিন্ন আজগুবি জিনিস জোগাড় করে দিলাম তারানাথকে। আগামী দিন সেই আশ্চর্য সাধনার প্রথম দিন। তারানাথকে সচক্ষে প্রথমবার দেখলাম কালো আলখাল্লাতে, গায়ে মাখা শ্মশানের ছাই, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, কপালে জলজল করছে লাল তিলক। তার এরকম রূপের সাথে আমরা কেউই পরিচিত না। সাধনাতে বসার আগে তারানাথ আমাদের কঠোর নির্দেশ দিলেন, তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এসব তন্ত্র সাধনা মোটেও সহজ কাজ না, বিশেষত যার এর বিষয়ে বিশেষ কোনো জ্ঞান নেই তার জন্য তো ভয়ঙ্কর বটে। না 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 না, কখন কার কি ক্ষতি হয়ে যাবে। আমার 7 কাল গিয়ে 1 কালই ঠেকেছে। তোমরা আর কতই দেখলে পৃথিবী। যাও যাও, এই জায়গা থেকে চলে যাও গ্রামে। কিন্তু আমি আর কিশোরী গোঁ ধরে রইলাম। না না, এই বললে হয় না, আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না। এক যাত্রায় পৃথক ফল হবেই বা কেন? তাছাড়া আমাদেরও সৌভাগ্য হবে নিজের চোখে আপনার ক্রিয়াকর্ম দেখার। অবশেষে আমাদের জেদের কাছে হার মানতে হলো ঠাকুরমশাইকে। আসলে তিনি যদি তারানাথ তান্ত্রিক হন, তাহলে আমরাও তার ভক্ত। সাধনাস্থল থেকে কিছুটা দূরে তারানাথ একটা বিশেষ জায়গায় আমাদের থাকার নির্দেশ দিলেন। আমাদের বৃত্তের ভিতরে রেখে তার বাইরে গণ্ডি তো কেটে দিলেনই, তার সাথে কান কামড়ে বলে দিলেন যাতে কোনো পরিস্থিতিতেই এই গণ্ডি ছেড়ে বাইরে না বের হই। এরপর শুরু হলো সেই সাধনা। হাঁ করে দেখতে লাগলাম আমি আর কিশোরী। তীব্র উদাত্ত কণ্ঠে তারানাথ কি এক অজানা বিজাতীয় মন্ত্র পাঠ করতে লাগলেন, আর তার সাথে সাথে হাতে থাকা ভস্য ছুড়ে দিতে লাগলেন আগুনের লেলিহান শিখায়। তারানাথ গণ্ডি কেটে দিয়েই পিছন ফিরে ধনির কাছে গিয়ে মন্ত্রপাঠ শুরু করেছেন। বড়জোর 1 মিনিট হবে। এমন সময় হঠাৎ থেকে কিশোরী সম্মোহিতের মতো উঠে এগিয়ে চলেছে সামনের দিকে। আমি সেটা দেখে ওর কাছে ছুটে গেলাম, কারণ আর 2 পা এগোলেই গণ্ডি। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিশোরীর গায়ে তখন দানবের মতো জোর। কিশোরী ততক্ষণে গণ্ডি পার করে ফেলেছে।
গিয়ে আসরিক শক্তিতে টিপে ধরেছে তারানাথের গলা। আমরা বেশ বুঝছিলাম কিশোরী নিজের মধ্যে নেই। আমার তখন তারানাথের সতর্কবাণী মাথায় উঠল। আমি গণ্ডি অগ্রাহ্য করে বাইরে বেরিয়ে এলাম। আমি কিশোরীর হাত তারানাথের গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতেই সে রক্তচক্ষু মেলে তাকালো আমার দিকে। আর তারপর সকালে জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করেছিলাম জঙ্গলের সেই ধুনির সামনে। কিশোরী আর তারানাথ আমার মাথার কাছে বসে আছে। এই জন্যই বলেছিলাম আমার সাথে এসো না তোমরা, কিন্তু তোমরা তো শুনবে না কথা। আজকালকার জোয়ান ছেলে ছোকরা বড্ড কৌতূহল তোমাদের। এখন কিছু বিপদ হলে, হ্যাঁ, কি জবাব দিতাম তোমার স্বজন বান্ধবদের? আচ্ছা বাবা, কিছু তো হয়নি আমার। সেটাতেই তো বেঁচে গেছো। নির্ঘাত তোমার জন্মযোগ ভালো। তোমার রাশিযোগ আর জন্ম নক্ষত্র দেখছি বেশ মজবুত। কিন্তু কালকে গণ্ডির ভিতরে থাকতেও কিশোরীকে সেই অপশক্তি সম্মোহন করলো কি উপায়? আমি খুব ভুল না হলে ঘটনাটা গণ্ডি দেওয়ার আগেই ঘটেছে। আমারই ভুল, তোমাদের দেহ বন্ধন করে দিইনি। এই অপশক্তি বড় চতুর। কিশোরীকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। বড়ই চিন্তার কথা, বুঝলে, বড়ই চিন্তার বিষয়। আমার শক্তি বলতে বিশেষ কিছুই এখন আর অবশিষ্ট নেই। আছে বলতে আমার ওই পূর্ব অভিজ্ঞতা, জ্ঞান আর মায়ের নামটুকু। সাধনা শেষ না হলে আমি কি কিছু করে উঠতে পারবো? তবে তোমার উঠে আসার কি ছিল, হ্যাঁ বিভূতি? তারানাথ তার নির্দেশ অমান্য করার জন্য আমার উপর একটু অভিমান করল বটে, কিন্তু সেটা ক্ষণিকের। কিছুক্ষণের মধ্যে সেসব কেটে গিয়ে ঠাকুরমশাইয়ের কপালে জমে উঠল চিন্তার ভাঁজ। বেশ কিছুক্ষণ পর কিশোরীর দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, যতদূর বুঝতে পারলাম এই অপদেবতাকে রক্ত ভোগ দেওয়া হয়েছে। তার জন্যেই এই গ্রামে অভিশাপ লেগেছে। জাগ্রত হয়েছে দানবের শক্তি। কিন্তু রক্ত ভোগ দিল কে, আর কেনই বা দিল? কারোর তো জানার কথা নয় যে এই মূর্তি অপদেবতার। কিশোরী বেশ কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর বলে ওঠে, আসলে ঠাকুরমশাই, প্রতিষ্ঠার সময় আমার হাত পিতলের প্রদীপে লেগে কেটে যায় অনেকটা। তাহলে কি সেই সময়? সাধে বলি আজকের ছেলে পুলে, বলি পুজো আচ্ছার কাজে কাটা ছেঁড়া যে ভালো কথা নয়, তা তো জানো। আমাকে যদি আগে বলতে। এখন তাহলে উপায়? যে তাকে জাগিয়েছে একমাত্র সেই পারবে এসব থেকে মুক্তি দিতে। আমি আর কিশোরী একসাথে বলে উঠি, মানে? এরপর ক্রমাগত 3 রাত্রি নির্দিষ্ট প্রহরে জঙ্গলে এসে বসতাম আমি আর কিশোরী। তারানাথ অবশ্য বাড়িতে ফিরতেন না। এই 3 দিন জঙ্গলেই বিশেষ নিয়মে বাঁধা জীবনযাপন করতে হচ্ছে ঠাকুরমশাইকে। আমরাও করতে চেয়েছিলাম, কিন্তু দীক্ষা হয়নি বলে দুজনকেই ভাগিয়ে দিয়েছেন তারানাথ। আর এর আগের দিন যা ঘটল তাতে তারানাথের কথা অমান্য করার সাহস আমাদের ছিল না। তৃতীয় অর্থাৎ শেষ দিন, গভীর রাত, অন্ধকার শ্মশান আর মাঠ। তার একদম মাঝে যজ্ঞের জিনিসপত্র নিয়ে জ্বলন্ত ধুনির সামনে বসে আছে তারানাথ তান্ত্রিক। পাশেই একটা বৃত্তাকার গণ্ডির মধ্যে বসে কিশোরী। আমি বসে রয়েছি সেই দিনের মতোই, দূরে আর একটা গণ্ডির মধ্যে। ঠাকুরমশাই, আমার খুব ভয় লাগছে। কিছু হবে না তো? সাহস রাখো, সাহস। এই অপদেবতার প্রকোপ থামাতে গেলে যে তোমাকে লাগবেই। কিন্তু আপনি তো বললেন না আমায় কি করতে হবে। একটু একটু কঠিন এই কাজ, কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে। তোমাকে তোমার 2 ফোঁটা রক্তে রঞ্জিত একটা বিশেষ ছুরি পুঁতে দিতে হবে
ওই মূর্তির বুকে। কিন্তু 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 কাজটা এত সহজ না। ওই মূর্তিকে শেষ করতে গেলে আগে দানবকে সরিয়ে এখানে নিয়ে আসতে হবে। সে দায়িত্ব আমার। সেই সুযোগে তোমাকে ওই মূর্তি এনে তোমার রক্তে রঞ্জিত ছুরি পুঁতে দিতে হবে। পারবে না? ভয় পেলেও কিশোরী থমকে গেল না। এই হত্যালীলা থামানোর জন্য এইটুকু যে করতেই হবে। এরপর শুরু হলো অদ্ভুত সব ক্রিয়া আচার। কিশোরীও তারানাথের নির্দেশ মতো কাজ করতে থাকলো। ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করতেই হঠাৎ করেই ভয়ানক একটা কালো ছায়া কুয়াশার মতো এসে ঘিরে ধরল ওনাকে। তবে তারানাথের ভয় ডর বলে যে কোনো জিনিস নেই, সেটা আমাদের ভালো মতোই জানা। আজ আরও একবার তার প্রমাণ হলো। আমরা যখন বৃত্তের ভেতর সিঁটিয়ে বসে আছি, উনি নিজের মন্ত্রজপ চালিয়ে যেতেই থাকলেন। আমরা দেখতে থাকলাম সেই কালো মেঘের ধোঁয়াটা আস্তে আস্তে জমাট বেঁধে একটা বিশালাকৃতির দানবের রূপ নিয়েছে, যার চোখ দুটো তাজা রক্তের মতো লাল। বিশাল তার মুখ। এই অবস্থায় চারদিক কাঁপিয়ে শুরু হলো এক তীব্র জান্তব গর্জন। কিন্তু তারানাথও দমে যাওয়ার পাত্র না। তারানাথও ক্রমাগত জপ করতে থাকে। ইশারায় কিশোরীকে মূর্তি নিয়ে আসতে বলে। কিশোরী ভয়ে ভয়ে গণ্ডি পার হয়ে মূর্তির দিকে এগোতে থাকে। তখনই দানবের নজর পড়ে যায় কিশোরীর ওপর। মুখ থেকে তীব্র বাতাস দিয়ে পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয় কিশোরীকে। ততক্ষণে তারানাথ উঠে দাঁড়িয়েছে, হাতে তুলে নিয়েছে কিছুটা ছাই। সেটা ছুঁড়ে মারতেই জান্তব গর্জন করে পিছিয়ে যায় দানবরা। এক জায়গায় দাঁড়িয়ে ব্যর্থ আক্রোশে হুঙ্কার করতে থাকে। চিৎকার করে ওঠে তারানাথ, সময় নষ্ট করো না, যাও তাড়াতাড়ি নিয়ে এসো সেই অভিশপ্ত মূর্তি। তারানাথের আদেশ পাওয়া মাত্র কিশোরী ছুটে যায়। কিন্তু কোনো এক কারণে সেই মূর্তি আগের তুলনায় অনেকটা বেশি ভারী মনে হতে লাগলো। কিশোরী পূর্ব নির্দেশ মতো মূর্তি তুলে আনলো গণ্ডির মধ্যে। দেরি করো না কিশোরী, ছুরিটা গেঁথে দাও মূর্তিটার বুকে, তাড়াতাড়ি। আমি অবাক হয়ে দেখলাম সেই ছুরি লোহার নয়, বরং হাড়ের। কিশোরীর হাত ক্রমশ কাঁপতে থাকে। এসবে অভ্যস্ত নয় সে। জলদি করো কিশোরী, নয়তো গ্রামবাসীর সাথে সাথে আমরা কেউ বাঁচব না। তখনই একটা বিশাল আলোর ছটা কোথা থেকে এসে পড়ে আমাদের মুখে। সব নিস্তব্ধ হয়ে যায়। কিশোরী অদম্য সাহসে ভর দিয়ে ছুরিটা সর্বশক্তিতে গেঁথে দেয় মূর্তির পাথুরে বুকে। মুহূর্তে চারপাশ শান্ত হয়ে এলো। কোথাও কোনো গর্জন নেই। এক অপার স্নিগ্ধতা যেন। ধীরে ধীরে সেই কালো মেঘও কেটে গেল। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। আপনারা যেভাবে আমাদের গ্রামকে বাঁচালেন, তাতে সত্যিই আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। কিভাবে যে আপনাদের ঋণ শোধ করব। ওসব কিছু করতে হবে না, এ তো আমার কর্তব্য। শুধু বিদায় দিন, এবার যে ফিরে যাওয়ার পালা। সমস্ত কিছু শেষে এবার ফিরে যাওয়ার পালা। গ্রামে এখন হত্যালীলা বন্ধ হয়েছে। সেদিনের সাধনার পর আমাদের চোখের সামনেই পাথরের মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের কথা অক্ষরে অক্ষরে বলতে দেখে অবশেষে গ্রামের সবাই আমাদের বিশ্বাস তো করেছেই, সাথে তারানাথের পরিচয় জেনে পূর্বের ব্যবহারের জন্য লজ্জিতও হয়েছে বোধ করি। আমরা তিনজন ফিরে যাব, কিন্তু তার আগে গ্রামের কিছু লোক এসে হাতে ধরিয়ে দিয়ে গেল বেতের কারুকার্য করা ফুলদানি। বেদের কাজে এই গ্রাম বিখ্যাত। মোড়লবাবু হাত জোর করে আমাদের সামনে বললেন, সেরকম তো কিছুই করতে পারলাম না, তবুও আমাদের সাধ্য মতো একটা ছোট্ট উপহার দিলাম। এগুলোকে ফিরিয়ে দেবেন না দয়া করে। এগুলো গ্রহণ করে আমাকে বাধিত করো। চলন্ত গাড়িতে আমরা তিনজন, সাথে বেতের ফুলদানি আর এক রাশ দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা আর মন ভালো করে দেওয়া স্মৃতি। বাংলার এক অখ্যাত সবুজ গ্রাম থেকে পাওয়া এর চাইতেও বেশি মূল্যবান উপহার আর কি হতে পারে।
শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কালো পাথরের মূর্তি। গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় রাজ, বিভূতির ভূমিকায় দেবাঞ্জন, কিশোরীর ভূমিকায় সুদীপ, মোড়লের ভূমিকায় রূপঙ্কর, নবগোপালের ভূমিকায় প্রদ্যুৎ, প্রচ্ছদ অঙ্কন আকাশ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে HD প্রোডাকশন, নাট্যরূপ দান দেবলীনা, সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমাদের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে আরও একবার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।